বইয়ের মলাট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আপনাদের জন্য পড়ছিলাম বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস ভিত্তিক বই বাংলাদেশের মুক্তিযুদ্ধে র ও সিআইএ। ভারতীয় গোয়েন্দা সংস্থা র ও মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর তৎকালীন সময়ে তাদের তৎপরতা কেমন ছিল বা বিগত সময়গুলোতে আমাদের সামনে যে ইতিহাস তুলে ধরা হয়েছিল তার আড়ালে আর কিছু ছিল কিনা তা সম্পর্কে জানতে হলে আপনাকে বইটি শোনার পরামর্শ দেব। লেখক মাসুদুল হকের গবেষণা ও দলিল ভিত্তিক এই বইখানা তৎকালীন সময়ের সেই কথাগুলোই আমাদের বলার চেষ্টা করেছেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের বই পড়ছি বইটির দ্বিতীয় পর্ব। আর লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে উৎসাহ ও সমর্থন দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। সিআইএ এর রাজনৈতিক চাপ। ৬ দফা প্রণয়ন এবং লাহোরে অনুষ্ঠিত ডানপন্থী ৫ পার্টির জাতীয় সম্মেলনে এর উপস্থাপনা নিয়ে একটি রহস্য দানা বেঁধে ওঠে। রহস্য সৃষ্টি করেন এর উপস্থাপক তৎকালীন পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ প্রাদেশিক কমিটির সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান। কারণ উপস্থাপনার আগ পর্যন্ত সম্মেলনে যোগদানকারী প্রাদেশিক কমিটির প্রতিনিধি দলের কেউই জানতেন না যে শেখ মুজিবুর রহমান এই ধরনের একটি প্রস্তাব সম্মেলনে তুলবেন। আইয়ুব বিরোধী একটি একক ডানপন্থী বিরোধী দলীয় মোর্চা গঠনের লক্ষ্যে লাহোরে ১৯৬৬ সালের ৫ ও ৬ ফেব্রুয়ারি এক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে নুরুল আমিনের ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট, কাউন্সিল মুসলিম লীগ, জামায়াতে ইসলামী, নেজামে ইসলাম ও আওয়ামী লীগ অংশগ্রহণ করে। আওয়ামী লীগের পূর্ব পাকিস্তান প্রাদেশিক কমিটির পক্ষ থেকে যে প্রতিনিধি দল সম্মেলনে যোগ দেন তার নেতৃত্ব দেন শেখ মুজিবুর রহমান। ওই প্রতিনিধি দলের সদস্যরা ছিলেন জহিরুদ্দিন, নুরুল ইসলাম চৌধুরী, হাফেজ হাবিবুর রহমান, তাজউদ্দিন আহমেদ, আব্দুল মালেক উকিল, মেজানুর রহমান চৌধুরী, ইউসুফ আলী, এইচ এম কামরুজ্জামান ও এবিএম নুরুল ইসলাম। এই সম্মেলনেই শেখ মুজিব সর্বপ্রথম ৬ দফা উত্থাপন করেন। অথচ সম্মেলন কক্ষে প্রবেশের আগ মুহূর্তেও এই সম্পর্কে তার মুখে একটি বাক্যও উচ্চারিত হয়নি। এমনকি তার প্রতিনিধি দলের সদস্যদেরকেও চিঠেফোঁটাও জানাননি। আমাকে দেয়া এক ব্যক্তিগত সাক্ষাৎকারে তৎকালীন পাকিস্তান আওয়ামী লীগের পূর্ব পাকিস্তান প্রাদেশিক কমিটির সাংগঠনিক সম্পাদক এবং প্রতিনিধি দলের অন্যতম সদস্য মিজানুর রহমান চৌধুরী বলেন, লাহোর যাত্রার প্রাক্কালে ঢাকাতে এমনকি লাহোরে গিয়েও এ সম্পর্কে তিনি আমাদের সঙ্গে কোনো আলাপ আলোচনা করেননি। আমরা জানতামই না শেখ মুজিব এ ধরনের একটি প্রস্তাব উত্থাপন করবেন। ফলে সম্মেলনে অংশগ্রহণকারী আওয়ামী লীগ প্রাদেশিক কমিটির প্রতিনিধিরাই শুধু বিস্মিত হননি, অবাক করে দেয় সম্মেলনের উপস্থিত ডানপন্থী ৫ দলীয় নেতৃবৃন্দকেও। সম্মেলনে যোগদানের জন্য লাহোরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগের প্রাক্কালে শেখ মুজিব ৪ ফেব্রুয়ারি ১৯৬৬ সালে এক বিবৃতিতে বলেন, একমাত্র ১৯৪০ সালের লাহোর প্রস্তাবের ভিত্তিতে পূর্ব পাকিস্তানের জন্য পূর্ণ স্বায়ত্তশাসন প্রবর্তনের শাসনতান্ত্রিক ব্যবস্থা ধারা এবং অর্থনৈতিক, রাজনৈতিক ও দেশরক্ষার দিক হইতে পূর্ব পাকিস্তানের স্বয়ংসম্পূর্ণতা বিধানের দ্বারাই দেশের ঐক্য ও সংহতি বজায় রাখা যাইতে পারে। করাচি পৌঁছে তিনি আরেকটি বিবৃতি দেন। সেটা একই তারিখের দৈনিক আজাদে প্রকাশিত হয়। বিবৃতিতে বলা হয়, ১৯৪০ সালের লাহোর প্রস্তাবের ভিত্তিতে তিনি পূর্ব পাকিস্তানের পূর্ণ স্বায়ত্তশাসনের দাবি জানান, অথচ সম্মেলন কক্ষে লাহোর প্রস্তাবের ভিত্তিতে স্বায়ত্তশাসনের কথা না তুলে ৬ দফা প্রস্তাব তোলেন। লাহোরের ৫ দলীয় জাতীয় সম্মেলন তার ৬ দফা প্রস্তাবকে এক প্রকার উপেক্ষা করে এবং এ নিয়ে শেখ মুজিবকে আলোচনার কোনো সুযোগই দেয়া হয় না। তাই সম্মেলন শেষে সারা পাকিস্তানের, বিশেষ করে পশ্চিম পাকিস্তানি জনগণের সামনে ৬ দফাকে তুলে ধরার জন্য তিনি এক সাংবাদিক সম্মেলন করেন। সেখানে তিনি তার প্রস্তাবের দফাওয়ারি ব্যাখ্যা দেন। লাহোর থেকে ঢাকায় ফিরে সাংবাদিকদের তিনি বলেন, সম্মেলনের একটি বিশেষ কোটারি যুদ্ধের প্রেক্ষিতে পূর্ব পাকিস্তানের স্বার্থের অনুকূলে ৬ দফা ভিত্তিক একটি প্রোগ্রাম বিবেচনা তো নয়ই, এমনকি আলোচনা করিতে পর্যন্ত অস্বীকৃতি জ্ঞাপন করিয়াছেন। তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, পাকিস্তান আওয়ামী লীগের পূর্ব পাকিস্তান প্রাদেশিক কমিটির কর্মসূচির সাথে একমত না হইতে পারিয়া সম্মেলনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করিয়াছে। লাহোরে অনুষ্ঠিত ৫ দলীয় জাতীয় সম্মেলনে গুরুত্ব না পাওয়ায় শেখ মুজিব ২০ ফেব্রুয়ারি ১৯৬৬ সালে অনুষ্ঠিত আওয়ামী লীগ প্রাদেশিক কমিটির ওয়ার্কিং কমিটির অধিবেশনে ৬ দফা অনুমোদন করিয়ে নেন। পরের মাসে
19 মার্চ থেকে অনুষ্ঠিত 3 দিনব্যাপী প্রাদেশিক কমিটির কাউন্সিল অধিবেশনেও 6 দফা অনুমোদিত হয়ে যায়। প্রাদেশিক কমিটির সভাপতি মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ অসুস্থ থাকায় কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন প্রাদেশিক কমিটির সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম। কাউন্সিল অধিবেশনে 6 দফা অনুমোদিত হয়ে যাবার পর থেকেই নিখিল পাকিস্তান আওয়ামী লীগ দুটুকরো হয়ে যায়। দুটো কমিটিতে অনুমোদিত হয়ে যাবার পরও একটি বিষয় সবার অজ্ঞাত থেকে যায়, তা হলো এর প্রণেতা কে বা কারা। শেখ মুজিব দুটো অধিবেশনের কোনোটাতেই এই সম্পর্কে বিন্দুমাত্র আভাস দেন না। তার এই নীরবতা 6 দফার প্রণয়ন নিয়ে তৎকালীন পাকিস্তানে, বিশেষ করে পূর্ব পাকিস্তানে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দেয়। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ন্যাশনাল আওয়ামী পার্টি পিকিংপন্থী অভ্যন্তরে বামপন্থীরা এই প্রস্তাবকে সিআইএর একটি চক্রান্ত বলে অভিহিত করে 6 দফার বিরোধিতায় নামে। কিন্তু এই বক্তব্যের পেছনে তারা কোনো যুক্তি প্রদর্শন করে না। অবশ্য পাকিস্তান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এটাকে আইয়ুব উৎখাতে সিআইএর রাজনৈতিক চাপ শুরুর প্রক্রিয়া বলে মনে করে হল্যান্ডে পাকিস্তানি রাষ্ট্রদূত কুদরতুল্লাহ শেহাবের কাছ থেকে পাওয়া তথ্যের আলোকে। তাদের ধারণা দৃঢ় হয় ঢাকা তৎকালীন মার্কিন কনসাল জেনারেল ব্রাউন ও কনসুলেটর আরেক কর্মকর্তা যা কর্নেল চিসহোমের কার্যকলাপ পর্যবেক্ষণের মধ্য দিয়ে। পাকিস্তান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জানতে পায় যে ব্রাউন কনসাল জেনারেলের দায়িত্ব পালনের পাশাপাশি সিআইএর স্টেশন চিফেরও দায়িত্ব পালন করছেন এবং তার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ছাত্রলীগ নেতৃবৃন্দের একাংশেরও কিছু রাজনৈতিক নেতার যোগাযোগ রয়েছে। পাকিস্তান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এও জানতে পায় কর্নেল চিসহোমের বাসভবনে মাঝে মাঝে পার্টি দেওয়া হয়। এসব পার্টিতে বাছাই করা কিছু রাজনৈতিক নেতা, ছাত্রনেতা এবং পদস্থ সরকারি বাঙালি কর্মকর্তা উপস্থিত থাকে। গোয়েন্দা সংস্থা অনুমান করে যে 6 দফার ধারণা কর্নেল চিসহোমের পার্টি থেকেই এসেছে। পরে কর্নেল চিসহোমকে অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা করে পাকিস্তান থেকে বহিষ্কার করা হয়। তৎকালীন পাকিস্তান গোয়েন্দা সংস্থার এক পদস্থ কর্মকর্তা এবিএস সফদার আমাকে জানান, শেখ মুজিব তাকে ওই সময় বলেছিলেন যে তেজগাঁও বিমানবন্দরে লাহোরগামী বিমানে ওঠার আগে 6 দফা প্রস্তাবের একটি টাইপ করা কপি রুহুল কুদ্দুস তার হাতে তুলে দেন। তিনি ছিলেন শেখ মুজিবের একটি ইনার সার্কেল। তার ভাষ্যের সত্যতা প্রতিপাদিত হয় প্রয়াত আওয়ামী লীগ নেতা এবং লাহোরে অনুষ্ঠিত ডানপন্থী 5 দলীয় সম্মেলনে যোগদানকারী প্রাদেশিক আওয়ামী লীগ প্রতিনিধি দলের অন্যতম সদস্য আব্দুল মালেক উকিলের কথায়। সাপ্তাহিক মেঘনার 16 ডিসেম্বরের 1985 সালের সংখ্যায় দেয়া এক সাক্ষাৎকারে আব্দুল মালেক উকিল বলেন, 6 দফা তিনি প্রথম দেখেন একটা টাইপ করা কাগজে শেখ সাহেবের পকেটে 1966 সালে লাহোরে অনুষ্ঠিত সর্বদলীয় কনভেনশনে যাবার পথে। 6 দফা নির্মাণ এবং নির্মাতা সম্পর্কে সম্মেলনে যোগদানকারী প্রতিনিধি দলের অন্যতম সদস্য মিজানুর রহমান চৌধুরী আমাকে দেয়া সাক্ষাৎকারে বলেন, লাহোর সম্মেলনে পেশ করার আগ মুহূর্তেও 6 দফা সম্পর্কে প্রাদেশিক আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটির কেউই এ সম্পর্কে কিছুই জানতেন না। পরে এ নিয়ে তাকে আমরা প্রশ্ন করিনি কেন তিনি আমাদের জ্ঞাত না করে এই প্রস্তাব উত্থাপন করলেন। কেননা প্রাদেশিক কমিটির দেয়া ক্ষমতা বলে যে কোনো প্রস্তাব তৈরির অথবা সিদ্ধান্ত গ্রহণের অধিকার শেখ মুজিবের ছিল। তাই কোনো প্রশ্ন না তুলেই ওয়ার্কিং কমিটির সম্মেলনে পেশকৃত 6 দফাকে অনুমোদন দিয়ে দেয়। মিজানুর রহমান চৌধুরী বলেন, প্রাদেশিক আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটির বাইরে শেখ মুজিবের একটি ইনার সার্কেল ছিল। কোনো সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে তিনি ওই ইনার সার্কেলের সঙ্গে আলাপ আলোচনা করতেন বলে আমরা ধারণা করতাম। রুহুল কুদ্দুস ও আহমেদ ফজলুর রহমান দুজনেই সিএসপি এবং আগরতলা ষড়যন্ত্র মামলা অভিযুক্ত আসামি ছিলেন। তার ওই ইনার সার্কেলের লোক ছিল তারা। আমার ধারণা ওই দুজনেই 6 দফা তৈরি করেন। যেহেতু 6 দফার প্রণয়ন সম্পর্কে শেখ মুজিব নীরব ছিলেন, সে কারণে এর প্রণেতা সম্পর্কে তৎকালীন পাকিস্তানে একটি বিভ্রান্তিকর অবস্থার সৃষ্টি হয়। যে যার নিজের মতো এক একজনকে প্রণেতা বলে বয়ান দিতে থাকেন। আইয়ুবের বিশ্বস্ত অনুচর এবং তৎকালীন কেন্দ্রীয় তথ্য সচিব আলতাফ গহরের নাম উল্লেখ করেছেন জি.ডব্লিউ. চৌধুরী তার দ্য লস্ট ডেজ অব ইউনাইটেড পাকিস্তান গ্রন্থে। তিনি বলেছেন, এরকম গুজব রটানো হয়ে যে এর প্রণেতা আলতাফ গহর, যিনি আইয়ুবের সবচেয়ে বিশ্বস্ত এবং প্রশাসনে তার ঘনিষ্ঠতম ব্যক্তি। কোনো বিশেষ মহল থেকে এই রকম ইঙ্গিত দেওয়া হয় আইয়ুব নিজেই আলতাফ গহরকে এই কর্মটি সম্পাদন করতে বলে। যখন তাশখন্দ চুক্তি নিয়ে সারা পশ্চিম পাকিস্তান জুড়ে সৃষ্টি হয় প্রবল অসন্তোষ, আইয়ুব চাইছিলেন পশ্চিম পাকিস্তানের দৃষ্টি পূর্ব পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদের দিকে ঠেলে দিতে।
দৈনিক ইত্তেফাক সম্পাদক তোফাজ্জল হোসেন মানিক মিয়া ১৯৬৬ সালের ৪ মার্চে দৈনিক ইত্তেফাকে প্রকাশিত বাস্তবতার আলোকে ৬ দফা নিবন্ধে শেখ মুজিবকে ৬ দফার প্রণেতা বলেছেন। জিডব্লিউ চৌধুরী আইয়ুবের তথ্য সচিব আলতাফ গহরের নাম উল্লেখ করে যে যুক্তি খাড়া করেছেন সেটাকে মেনে নেওয়া যায় না। তিনি যে মহল থেকে আলতাফ গহরের নাম পেয়েছিলেন তারা সম্ভবত এই ধারণা থেকে বলেছেন যে ৬ দফা ঘোষণার পরপর আলতাফ গহর তার প্রভু আইয়ুব খানকে তাশখন্দ চুক্তি উদ্ভূত বিপর্যয় থেকে বাঁচাবার জন্য যে কৌশলে এটাকে ব্যবহার করেন তা থেকেই। আলতাফ গহর তৎকালীন পাকিস্তানের সকল পত্রিকা সম্পাদককে ৬ দফার ব্যাপক প্রচারের গোপন নির্দেশ দেন। তাতে তাশখন্দ চুক্তি সম্পাদনে আইয়ুব খানের বিরুদ্ধে পশ্চিম পাকিস্তানি জনগণের মধ্যে যে অসন্তোষ দানা বাঁধে তা থেকে পূর্ব পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদের মতো একটি আতঙ্কজনক বিষয়ের প্রতি তাদের দৃষ্টি অতি সহজেই টেনে আনা যাবে। আইয়ুব স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। আলতাফ গহরের এই কূটকৌশল শেখ মুজিব এবং তার ঘনিষ্ঠজনকে হতবাক করে দেয়। অন্যদিকে প্রাপ্ত তথ্য তোফাজ্জল হোসেন মানিক মিয়ার বক্তব্যকেও সমর্থন করে না। ৬ দফা নির্মাণ সম্পর্কে শেখ মুজিব সর্বপ্রথম মুখ খোলেন ১৯৭৩ সালে আলজিয়ার্সে অনুষ্ঠিত জোট নিরপেক্ষ সম্মেলনে যাবার পথে বিমানে বসে। তিনি সাংবাদিক আব্দুল গফফার চৌধুরীকে বলেন, ৬ দফার কথা বলি, একজন তাজউদ্দিন এবং অন্যজন রুহুল কুদ্দুস। অত্যন্ত গোপনে আমরা এই কাজ সেরেছি। প্রথমে ছিল ১১ দফা, পরে সেটাকে কাটছাট করা হয়। হানিফকে তোমরা চেনো, এখন আমার সঙ্গে আছে। আমার প্রতি ওদের আনুগত্য ভালোবাসার কথা আমি ভুলতে পারি না। এই হানিফকে দিয়েই প্রথমে ৬ দফার খসড়া টাইপ করানো হয়েছিল। ৬ দফার প্রণয়ন নিয়ে রুহুল কুদ্দুস আমাকে দেয়া এক ব্যক্তিগত সাক্ষাৎকারে বলেন, ৬ দফার শতকরা ১০০% আমারই তৈরি। প্রথমে ছিল ৭ দফা। খসড়া তৈরির পর আমি সেটা দেখাই তাজউদ্দিন আহমেদকে। এরপর শেখ মুজিব সহ আমাদের মধ্যে আলাপ আলোচনার একটি দফা বাদ দেয়া হয়। ওই দফাটিতে ছিল প্রাদেশিক গভর্নরের নিযুক্তি হবে প্রাদেশিক পরিষদের সদস্যদের ভোটে। কপিটি আমি টাইপ করাই তৎকালীন ইউনাইটেড ব্যাংক অব পাকিস্তানের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আমার বন্ধু খায়রুল কবিরের অফিস থেকে। আমি তখন কৃষি উন্নয়ন কর্পোরেশনের ফাইন্যান্স ডিরেক্টর। খায়রুল কবির আমাকে দিয়ে এক ব্যক্তিগত সাক্ষাৎকারে বলেন, রুহুল কুদ্দুসি ৬ দফা তৈরি করেন। আমাকে খসড়াটি তিনি দেখান এবং টাইপ করিয়ে দিতে বলেন। টাইপ করতে দেওয়ার সময় তাৎক্ষণিকভাবে প্রাদেশিক গভর্নরের নিযুক্তির প্রস্তাবটি আমার মাথায় এসে যায় এবং সেটা ঢুকিয়ে দেই। ৬ দফার ওই খসড়া কপিটি টাইপ করেন আমার ব্যক্তিগত সহকারী আজিব। তিনি অবাঙালি। আমার প্রতি তিনি অত্যন্ত বিশ্বস্ত ছিলেন। বিষয়টি তিনি গোপন রাখেন। টাইপ করতে দেওয়ার আগে মোতাহার হোসেন সিদ্দিকী আমার অফিসে আসেন। কেবল গভর্নর নিযুক্তির প্রস্তাবটি নিয়ে তার সাথে আলোচনা করি। মোতাহার হোসেন সিদ্দিকী আমাকে দেয়া সাক্ষাৎকারে স্বীকার করেন যে খায়রুল কবির তার সঙ্গে ওই প্রস্তাবটি নিয়ে আলোচনা করেছিলেন। অতএব এটা স্পষ্ট যে ৬ দফা তৈরি করেন রুহুল কুদ্দুস। পরে শেখ মুজিবের ইনার সার্কেলে এটা আলোচিত হয়ে চূড়ান্ত হয়। অন্যদিকে শেখ মুজিব হানিফকে দিয়ে টাইপ করানোর কথা বলেছেন। তিনি হয়তো তাকে দিয়ে আরেকটি টাইপ করে নিয়ে থাকতে পারেন। লাহোর সম্মেলন থেকে ফিরে শেখ মুজিব ওই বছরই ১৯৬৬ সালের ৭ জুনকে ৬ দফা দিবস ঘোষণা করেন এবং ৬ দফা বাস্তবায়নের দাবিতে সারা পূর্ব বাংলায় হরতাল পালনের আহ্বান জানান। ১৯৬৫ সালের ৬ সেপ্টেম্বরে পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধ লাগিয়ে সামরিক চাপ প্রয়োগের মাধ্যমে আইয়ুব উৎখাতে ব্যর্থ হয়ে মার্কিন প্রশাসন ৬ দফার মাধ্যমে রাজনৈতিক চাপ প্রয়োগের লক্ষ্যে মাঠে নামে। আদতে ৬ দফা ছিল এমন একটি ফর্মুলা যাতে পূর্ব পাকিস্তানের ওপর পশ্চিম পাকিস্তানের আধিপত্য অবসান ও স্বায়ত্তশাসনের কথা বলা হয় চমকপ্রদভাবে। পূর্ব পাকিস্তানকে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করে আলাদা রাষ্ট্র সৃষ্টির কথা এতে বলা হয় না। ১৯৭০ সালের নির্বাচনের সময় ৬ দফা ছিল একটি আপোসকামী ফর্মুলা। এখন অনেকে অনেক কথা বলেন, কিন্তু ৭০-এর নির্বাচনে আমরা আলাদা রাষ্ট্র চাইনি। কিন্তু পাকিস্তানিরা আপোসকামী ফর্মুলায় না গিয়ে গণহত্যা শুরু করে, যার ফলশ্রুতিতে বাংলাদেশের অভ্যুদয় ঘটে এবং মার্কিন প্রশাসনও চায়নি পূর্ব পাকিস্তান বাংলাদেশ নামে একটি স্বতন্ত্র রাষ্ট্র হয়ে ওঠে। তারা মূলত যা চেয়েছিল তা হলো পূর্ব পাকিস্তানে পশ্চিম পাকিস্তানের আধিপত্য অবসান ও স্বায়ত্তশাসনের মতো একটি গণ আকাঙ্ক্ষিত ইস্যুকে আইয়ুব উৎখাতের পরিকল্পনায় ব্যবহার করতে। কিন্তু ভারতীয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এই আপোসমূলক ফর্মুলাকে নিজ লক্ষ্যে ব্যবহারের পরিকল্পনা নেয়।
পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানকে বিচ্ছিন্ন করে আলাদা রাষ্ট্র করার লক্ষ্যে সে তার গোপন সংগঠন স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদের মাধ্যমে ছাত্র সমাজ ও সাধারণ মানুষের মধ্যে দ্রুত গতিতে রাজনৈতিক তৎপরতা শুরু করে এবং সাধারণ ছাত্র জনতার নিখাদ দেশপ্রেম, জাতীয়তাবোধ, সতত সংগ্রামী চেতনাকে পর্দার অন্তরালে থেকে সুকৌশলে হাতিয়ার করে লক্ষ্য সিদ্ধিতে অগ্রসর হয়। ছাত্র সমাজের স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ভেতর দিয়ে যে বাঙালি জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটে, ১৯৬৬ সালে ৬ দফা প্রস্তাব পেশ করে শেখ মুজিবুর রহমান ধাপে ধাপে সেই বাঙালি জাতীয়তাবাদী চেতনাকে চূড়ান্ত শীর্ষে উপনীত করেন এবং বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের শ্রেষ্ঠ পুরুষ হিসেবে তিনি আবির্ভূত হন বটে, কিন্তু ৬ দফার ফাঁদেও আটকে যান। তারই নেতৃত্বের ছায়ায় নিখাদ জাতীয়তাবাদী চেতনা সিক্ত হয়ে ধীরে ধীরে বেড়ে ওঠা স্বাধীনতাকামী একদফাপন্থীদের সরাসরি মুখোমুখি হন তিনি। যখন ১৯৭১ সালের ১ মার্চ পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান জাতীয় পরিষদ অধিবেশন স্থগিত ঘোষণা করেন, জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত সংক্রান্ত বার্তাটি রাওয়ালপিন্ডি থেকে পাবার পর শেখ মুজিবকে জানানোর জন্য পূর্ব পাকিস্তানের তৎকালীন গভর্নর এস এম আহসান ১৯৭১ সালের ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় তাকে গভর্নমেন্ট হাউসে ডেকে পাঠান। গভর্নমেন্ট হাউসে গভর্নর আহসান শেখ মুজিবকে রাওয়ালপিন্ডির বার্তাটি জানিয়ে দেন। আলাপ আলোচনা শেষে গভর্নমেন্ট হাউস থেকে বেরিয়ে আসার আগ মুহূর্ত শেখ মুজিব গভর্নরের সামরিক উপদেষ্টা মেজর জেনারেল রাও ফরমান আলীকে বলেন, আমার অবস্থার দুপাশে আগুন, মাঝখানে আমি দাঁড়িয়ে, হয় সেনাবাহিনী আমাকে মেরে ফেলবে, না হয় আমার দলের ভেতরকার চরমপন্থীরা আমাকে হত্যা করবে। কেন আপনারা আমাকে গ্রেপ্তার করছেন না? টেলিফোন করলেই আমি চলে আসব। শেখ মুজিব যাদেরকে চরমপন্থী বলেছেন তারাই একদফাপন্থী, তার দলের ভেতরকার দ্বিতীয় স্তরের ব্যাপক অংশ। জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ এবং শোষণহীন সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় অনুপ্রাণিত আওয়ামী লীগের ছাত্র সংগঠন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের ব্যাপক তরুণ সমাজ, এরাই নেই সশস্ত্র প্রতিরোধক সংগঠনের প্রস্তুতি। তাই আজ এই স্বাধীন বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে যারা উচ্চকণ্ঠে বলেন আওয়ামী লীগ নেতৃত্ব ৭১-এর সশস্ত্র প্রতিরোধী প্রস্তুতি নিয়েছিল, সেই উচ্চকণ্ঠ নিয়ে প্রশ্ন থেকেই যায়। কেননা আওয়ামী লীগের শ্রেণীগত বৈশিষ্ট্যই তাকে সশস্ত্র প্রতিরোধ যুদ্ধ থেকে সরিয়ে আনে। মূলত আওয়ামী লীগ ছিল তৎকালীন উদীয়মান বাঙালি ধনিক শ্রেণীর প্রতিনিধি, আর ৬ দফা ছিল সেই উদীয়মান ধনিক শ্রেণীর বিকাশের সনদ। তাই আওয়ামী লীগ নেতৃত্বের রাজনীতি ছিল ৬ দফার মাধ্যমে ভোট যুদ্ধে জিতে ক্ষমতায় যাওয়া। আওয়ামী লীগ নেতৃত্ব সশস্ত্র প্রতিরোধ না চাইলেও দলগত ক্ষেত্রে বাস্তব অবস্থা তাদের অনুকূলে ছিল না। নানান মতের সমাবেশ ঘটেছিল আওয়ামী লীগের ভেতরে, বিভিন্ন মতধারার মাঝে ছিল দ্বন্দ্বের স্পষ্ট প্রকাশ ঘটে পাকিস্তানের সঙ্গে একত্রে থাকার প্রশ্নে। দ্বিতীয় স্তরের ব্যাপক অংশ যাদের নেতৃত্বে ছিল একদল তরুণ, তারা পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাইছিল। পাকিস্তানের রাষ্ট্রীয় কাঠামো থেকে বেরিয়ে আসার প্রশ্নে এরা ছিল অনমনীয়, দৃঢ় প্রতিজ্ঞ। এই মতধারার অনুসারীরা ১৯৭০ সালের নির্বাচনের পর আওয়ামী লীগের ভেতর এমন শক্তিশালী হয়ে ওঠে যে তাদের পুরোপুরি উপেক্ষা করা আওয়ামী লীগ সর্বোচ্চ নেতৃত্বের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। এমনকি শেখ মুজিবের পক্ষেও এদের শক্ত ভিত নড়ানো দুষ্কর ছিল। শেখ মুজিব কথিত এই চরমপন্থীরা ছাত্রলীগের অভ্যন্তরে সংগঠিত হয় স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদের গোপন নেতৃত্বে। যদিও ভারতীয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা পরিচালিত চিত্তরঞ্জন সুতার ও কালিদাস বৈদ্যের স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদের তৎপরতা শুরু হয় ১৯৬২ সালে। ছাত্র সমাজের মধ্যে ওই সংগঠনটি গড়ে ওঠে ১৯৬৪ সালে। ওই বছর জুলাই মাসে আওয়ামী লীগের ছাত্র সংগঠন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের অভ্যন্তরে স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ মূলত গঠিত হয় সিরাজুল আলম খানের নেতৃত্বে। তিনি তখন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সাধারণ সম্পাদক। আব্দুর রাজ্জাক তখন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সহসাধারণ সম্পাদক। তাকে এবং তৎকালীন ছাত্রলীগের অন্যতম নেতা কাজী আরেফ আহমদকে নিয়ে গঠিত হয় স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদের ৩ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় সেল। স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদের কেন্দ্রীয় সেল তৈরি সম্পর্কে আব্দুর রাজ্জাক আমাকে দিয়ে এক সাক্ষাৎকারে বলেন, তিনি অর্থাৎ সিরাজুল আলম খান প্রস্তাবটি প্রথম উত্থাপন করেন। বলেন, এসো আমরা একটা কিছু করি। আমরা আলাপ আলোচনা করতাম ইকবাল হলের মাঠে বসে। তো সেখানেই আমাদের মধ্যে আলাপ হতো যে সশস্ত্র বিপ্লব ছাড়া স্বাধীনতা আসবে না।
সেজন্যই আমরা নিজেদেরকে সংগঠিত করি, এই চিন্তা নিয়ে আমরা শুরু করি এবং চিন্তা ভাবনা করি পরবর্তী লোক কাকে নেব। ঠিক করে কাজী আরেফকে আমরা সঙ্গে নিতে পারি। কাজী আরেফের সঙ্গে আগেই তার আলাপ হয়েছিল, অবশেষে তাকে নিয়ে নেওয়া হয়। তিনজনের এই কমিটি গোপনে স্বাধীনতার লক্ষ্যকে সামনে রেখে কাজ শুরু করে। কমিটি তার আরম্ভকাল থেকে স্বাধীনতার আগ পর্যন্ত পূর্ব পাকিস্তান ছাত্রলীগের ছত্রছায়ায় কাজ করে এসেছে বলে এর অস্তিত্ব লোকচক্ষুর অন্তরালে থেকে যায়। আর এই কারণেই পাকিস্তান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এই সংগঠনের খবরাখবর কিছুই জানতেন না। অবশ্য চিত্তরঞ্জন সুতার ও কালিদাস বৈদ্যের স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদের খবর তাদের অজানা ছিল না। স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ কেন্দ্রীয় সেলের 3 সদস্য নিজেদের মধ্যে কাজ ভাগ করে নেন, এইভাবে যে সিরাজুল আলম খান শ্রমিক ফ্রন্ট, আব্দুর রাজাক শেখ মুজিব ও আওয়ামী লীগের মধ্যে যোগাযোগ এবং কাজী আরেফ আহমদ ছাত্র ফ্রন্ট ও ছাত্রলীগ। কেন্দ্রীয় সেল কর্মী সংগ্রহের উদ্দেশ্যে ধাপে ধাপে কাজ করার সিদ্ধান্ত নেয় এবং কাজ শুরু করে দেয় স্বাধীন বাংলা প্রতিষ্ঠার লক্ষ্যে। কাজে নামার পরেই তাদের মধ্যে সমাজতান্ত্রিক চেতনার বিকাশ লাভ করে ধীরে ধীরে। অবশ্য মুজিব বাহিনী নেতা চতুষ্টয়ের অন্যতম তোফায়েল আহমদ স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদের অস্তিত্বের কথা অস্বীকার করেছেন। আমাকে দেয়া ব্যক্তিগত সাক্ষাৎকারে তিনি বলেন, স্বাধীন বাংলা পরিষদ নামে কোনো কিছুই গঠন করা হয়নি। যারা এ সম্পর্কে ইন্টারভিউ দিয়েছেন তারা ছাড়া এদেশের কেউই এই সংগঠনটির অস্তিত্ব সম্পর্কে কিছুই জানতেন না। তোফায়েল আহমেদ কেন, মুজিব বাহিনী নেতা চতুষ্টয়ের আরেকজন শেখ ফজলুল হক মনি, তিনি নিজেও জানতেন না এই সংগঠনটির খবর, কারণ তাদেরকে আস্থায় আনতে পারেনি স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ নেতৃবৃন্দ। আব্দুর রাজ্জাক, যিনি ছিলেন মুজিব বাহিনী নেতা চতুষ্টয়ের অন্যতম, আমাকে বলেন, না, জানতেন না, জানানো হয়নি, কেননা এটা তো আমাদের সংগঠন ছিল, গোপন সংগঠন। তাদের সঙ্গে আমরা আলাপ করিনি বিভিন্ন কারণে, যেমন শেখ ফজলুল হক মনি ও সিরাজুল আলম খানের মধ্যে একটা ঠান্ডা লড়াই ছিল, সেটা অতীত থেকে চলে আসছিল। তোফায়েল আহমেদের এখনও অতটা পরিপক্কতা আসেনি। আব্দুর রাজাক যে কথা অনুক্ত রেখেছেন তা হলো, শেখ ফজলুল হক মনি ও তোফায়েল আহমেদকে স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদে অন্তর্ভুক্ত করা হয়নি মতাদর্শগত কারণে। মতাদর্শগত বিরোধ স্পষ্ট হয়ে ওঠে 1970 সালের আগস্ট মাসে, যখন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি স্বাধীন সমাজতান্ত্রিক বাংলাদেশের প্রস্তাব গ্রহণ করে। শেখ মুজিব এই প্রস্তাবের বিরোধিতা করেন। শেখ ফজলুল হক মনি ও তোফায়েল আহমেদ শেখ মুজিবকেই সমর্থন করেন। 1964 সালের জুলাই মাসে স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ গঠনকালে কেন্দ্রীয় সেলের লক্ষ্য ছিল সশস্ত্র যুদ্ধের মাধ্যমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার। কর্মী সংগ্রহে নেমে কেন্দ্রীয় সেলকে প্রথম যে প্রশ্নের মুখোমুখি হতে হয় সেটা হলো, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের পর কি হবে? শুধু পতাকা বদলে সাধারণ মানুষের ভাগ্যে পরিবর্তন করতে পারে না। পাকিস্তানি একচেটিয়া পুঁজির শোষণ ও নিপীড়ন উৎখাত করে বাঙালি পুঁজির শোষণ ও নির্যাতনকে বহাল করার জন্য অযৌথ প্রাণের বলিদান হতে পারে না। পাকিস্তানি শাসন ও শোষণের 24 বছরের অভিজ্ঞতার আলোকেই এ প্রশ্নটি উঠে আসে কর্মীদের সামনে। আর এই প্রশ্নই স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদের কর্মকাণ্ডে নতুন মাত্রা যুক্ত করে ও শোষণমুক্ত সমাজতান্ত্রিক বাংলা চেতনার উন্মেষ ঘটায়। এবং যে সময় থেকে স্বাধীনতা, গণতন্ত্র ও সমাজতান্ত্রিক বাংলার পতাকা ঊর্ধ্বে তুলে ধরে স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ, তখন থেকে তার কর্মী সংগ্রহ প্রক্রিয়ায় এক গুণগত পরিবর্তন সূচিত হয়। তীব্র স্বদেশপ্রেম উদ্বুদ্ধ এবং শোষণমুক্ত বাংলার স্বপ্নে লালিত পূর্ব পাকিস্তান ছাত্রলীগের একাংশের অমিত তেজা তরুণরা এর পতাকা তলে এসে সমবেত হতে থাকে। কেন্দ্রীয় সেল সশস্ত্র যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জনের দীক্ষা দিতে থাকে এই তরুণদের। একথা এখানে অবশ্যই উল্লেখ করতে হয় যে 1968 থেকে 1969 সালের গণ আন্দোলনের আগ পর্যন্ত স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদের বিস্তৃতি তেমন ব্যাপক হতে পারেনি। সশস্ত্র যুদ্ধের প্রোগ্রাম থাকলেও অস্ত্র সংগ্রহ ও ট্রেনিংয়ের বিষয়টি তেমন জরুরি হয়ে ওঠেনি তখনও। এ বিষয়টি আসে আরও পরে। অথচ স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদের নেতা কাজী আরেফ ছাত্রলীগের ইতিহাস আলোচনা করতে গিয়ে 1989 সালের 14 এপ্রিলের পাক্ষিক তারকালোকে বলেন, 65 সালে স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদের 40 জন সদস্যকে বিদেশে সামরিক ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছিল। এই 40 জন সদস্যকে নির্বাচিত করে ইন্দোনেশিয়ায় পাঠাবার কথা ছিল। এই ব্যবস্থা শেখ মুজিব আমাদের কর্মীদের জন্য করেছিলেন। এই 40 জন সদস্যকে পাঠানোর সমস্ত প্রস্তুতি শেষ হয়েছিল, কিন্তু ঠিক সেই সময়ই ইন্দোনেশিয়ায় ক্ষমতার পট পরিবর্তন ঘটেছিল।
সুকার্ণকে ক্ষমতাচ্যুত করে সুহার্তো ক্ষমতা দখল করে, তাই ট্রেনিংয়ে পাঠানো বন্ধ করে দেয়া হয়। সম্ভবত শেখ মুজিব সে সময় জাকার্তায় নিযুক্ত বাঙালি কূটনীতিক শামসুর রহমান খানকে দিয়ে ব্যবস্থা করেছিলেন। কাজী আরেফ বর্ণিত কূটনীতিক হলেন সিএসপি আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি শামসুর রহমান খান। তার সঙ্গে এ ব্যাপারে কথা বলি। তিনি আমাকে দেয়া ব্যক্তিগত সাক্ষাৎকার বলেন, 1965 সালে জাকার্তায় আমি ছিলাম না। জাকার্তায় যাই 1967 সালে ইন্দোনেশিয়া পাকিস্তান ইকোনমিক কালচারাল কোঅপারেশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল হয়ে, কূটনীতিক হিসেবে নয়। ওই বছর ইন্দোনেশিয়া পাকিস্তান ইকোনমিক কালচারাল কোঅপারেশন নামে দুদেশ বন্ধুত্ব ও সহযোগিতামূলক একটি সংস্থা গঠন করে। সংস্থার বিধিবদ্ধ গঠনতন্ত্র অনুযায়ী প্রথম 3 বছরের জন্য সেক্রেটারি জেনারেল হবেন ইন্দোনেশিয়া এবং পরের 3 বছর হবে পাকিস্তান। পাকিস্তান সরকার শামসুর রহমান খানকে ডেপুটি সেক্রেটারি জেনারেল করে পাঠায়। তাছাড়া 1969 সালের আগ পর্যন্ত শেখ মুজিব স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদের অস্তিত্বের কথা জানতেন না, তাকে জানানো হয়নি। আব্দুর রাজ্জাক বলেন, 1969 সালে ফেব্রুয়ারি মাসে আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আইয়ুবের জেল থেকে বেরিয়ে এলে আমি আর সিরাজুল আলম খান তার সঙ্গে দেখা করি। আমাদের পরিকল্পনা তাকে খুলে বলি। স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদের অস্তিত্বের কথা তখনই তাকে জানাই। তাকে বলি, আপনি আমাদের সর্বাধিনায়ক। অতএব এটা পরিষ্কার যে শেখ মুজিব 1965 সালে স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদের অস্তিত্বের কথা জানতেনই না। সুতরাং ইন্দোনেশিয়ার সামরিক ট্রেনিংয়ের জন্য শেখ মুজিব লোক পাঠাবার ব্যবস্থা করেছিলেন বলে কাজী আরেফ যে কথা বলেছেন সেটা তার মন গড়া। তাছাড়া সে সময় ইন্দোনেশিয়া এবং পাকিস্তানের মধ্যে যে বন্ধুত্বতা বিরাজমান তার প্রেক্ষিতে বলতেই হয়, তৎকালীন প্রেসিডেন্ট সুকার্ণো ইন্দোনেশিয়ার মাটিতে পাকিস্তান ভাঙার জন্য পূর্ব পাকিস্তানি বিচ্ছিন্নতাবাদীদের সশস্ত্র প্রশিক্ষণ দানের অনুমতি দেবেন এ কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়। 1964 সালে স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ বিপ্লবী বাংলা নামে সাইক্লোস্টাইল করা একটি গোপন পত্রিকা বের করে। পরপর 3টি সংখ্যা বের করার পর এটি বন্ধ হয়ে যায়। এরপর তারা আর কোনো পত্রিকা বের করেনি। কিন্তু কর্মী সংগ্রহের কাজ চলতে থাকে। 1966 সালে শেখ মুজিব 6 দফা প্রস্তাব উত্থাপন করলে স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ তার লক্ষ্য স্থির করে ফেলে। তারা 6 দফাকে 1 দফায় পরিণত করার তৎপরতায় নেমে পড়ে। 1968 থেকে 1969 সালের গণ আন্দোলনের আগ পর্যন্ত তাদের তেমন অগ্রগতি সাধিত হয় না। গণ আন্দোলনের সময়কালেই পূর্ব পাকিস্তান ছাত্রলীগের ব্যাপক অংশ স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদের নেতৃত্বাধীন চলে আসে। স্বাধীন বাংলার পক্ষে পূর্ব পাকিস্তান ছাত্রলীগের ব্যাপক অংশের ঝুঁকে পড়া স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদের নিরবিচ্ছিন্ন কর্মতৎপরতার ফল যদিও, কিন্তু সংগঠন বহির্ভূত রাজনৈতিক প্রভাব স্বাধীনতার প্রতি তাদের ঝুঁকে পড়ায় গতি সঞ্চার করে। এই বক্তব্যকে আরও পরিষ্কার করে বলা যায় এইভাবে যে তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের যে তরুণদের মনে স্বাধীন বাংলাদেশের মনে প্রশ্নে দোদুল্যমানতা ছিল, সংগঠন বহির্ভূত রাজনৈতিক প্রভাব, বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি এবং 1968-69 সালের গণ আন্দোলনোত্তর তাদের চিন্তা চেতনাকে প্রভাবিত করে। 1968-1969 সালের গণ আন্দোলন ও স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ। তৎকালীন পূর্ব পাকিস্তানে 1968-1969 সালে গণ আন্দোলনের সূত্রপাত ঘটান পাকিস্তান ন্যাশনাল আওয়ামী পার্টির সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। 1968 সালের 28 নভেম্বর পূর্ব পাকিস্তান ন্যাশনাল আওয়ামী পার্টি কৃষক সমিতি ও শ্রমিক ফেডারেশনের এক যৌথ সভায় 6 ডিসেম্বরকে জুলুম প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করে এবং ওই 6 ডিসেম্বরেই পল্টন ময়দানে অনুষ্ঠিত জনসভায় মাওলানা ভাসানী বলেন, পূর্ব পাকিস্তানের পূর্ণ আঞ্চলিক স্বায়ত্তশাসনের দাবি মানিয়া না লইলে পূর্ব পাকিস্তানের মানুষ বিচ্ছিন্ন হইয়া স্বাধীন পূর্ব বাংলা গঠন করিবে। পল্টনের ওই জনসভায় জুলুম প্রতিরোধের পর দিন 7 ডিসেম্বর ঢাকায় হরতাল আহ্বান করা হয়। ওই দিনে পুলিশের গুলিতে 3 ব্যক্তির মৃত্যু ঘটে এবং আন্দোলন রুদ্রমূর্তির ধারণ করে। দিনে দিনে তা ছড়িয়ে পড়তে থাকে শহর বন্দরগঞ্জে। 1969 সালের 8 জানুয়ারির আগ পর্যন্ত তৎকালীন পাকিস্তানের দক্ষিণপন্থী বিরোধী দলগুলো 6 দফাপন্থী আওয়ামী লীগ ও মস্কোপন্থী ন্যাশনাল আওয়ামী পার্টি সক্রিয়ভাবে আন্দোলনে অংশ নেয় না। অংশ নেওয়া শুরু করে ওই তারিখ থেকে, অর্থাৎ 8 জানুয়ারিতে ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি সংক্ষেপে ডাক গঠনের মধ্য দিয়ে। ডেমোক্রেটিক অ্যাকশন কমিটির শরিক দল ছিল নিখিল পাকিস্তান আওয়ামী লীগ, জমিয়তে উলামায়ে ইসলাম, ন্যাশনাল আওয়ামী পার্টি, পিপলস ডেমোক্রেটিক মুভমেন্টের অঙ্গদল পাকিস্তান আওয়ামী লীগ,
পাকিস্তান কাউন্সিল মুসলিম লীগ, পাকিস্তান জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, নেজামে ইসলাম পার্টি ও জামায়াতে ইসলামী। 6 ডিসেম্বর 1968 সালে সূচিত আইয়ুব বিরোধী আন্দোলনে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী দলমত নির্বিশেষে সকলকে অংশগ্রহণের আহ্বান জানালেও 6 দফাপন্থী পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ সে আহ্বান পাশ কাটিয়ে যায়। 28 ডিসেম্বর 1968 সালে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের তৎকালীন অস্থায়ী সভাপতি সৈয়দ নজরুল ইসলাম এক বিবৃতিতে বলেন, নির্যাতনের বিরুদ্ধে ও স্বৈরাচারী শাসনের অবসানকল্পে ঐক্যবদ্ধ বৃহত্তর আন্দোলনে শরিক হইবার জন্য পূর্ব ও পশ্চিম পাকিস্তানের সকল বিরোধী রাজনৈতিক গণতান্ত্রিক শক্তির প্রতি তিনি আহ্বান জানাইয়াছেন। তিনি দুঃখ প্রকাশ করিয়া বলেন, পশ্চিম পাকিস্তানের কতিপয় নেতা 6 দফা আন্দোলনের বিরুদ্ধে অপপ্রচার শুরু করিয়াছেন এবং তাহারা আওয়ামী লীগের সহিত ঐক্যবদ্ধ হইতে অনিচ্ছা প্রকাশ করিয়াছেন। তৎকালীন বিরোধী দলগুলোর বিরুদ্ধে এই অভিযোগ সত্ত্বেও আইয়ুব বিরোধী আন্দোলনে মাওলানা ভাসানীর ন্যাশনাল আওয়ামী পার্টির সঙ্গে ঐক্যবদ্ধ না হয়ে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ, ন্যাশনাল আওয়ামী পার্টি সহ সকল দক্ষিণপন্থী দলসমূহের সঙ্গে গাঁটছড়া বাঁধে 8 জানুয়ারি 1969 সালে ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি গঠনের মধ্য দিয়ে। মাওলানা ভাসানীর নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলনকে সহজভাবে নিতে পারেনি কোনো দক্ষিণপন্থী দলই, নিতে পারেনি তৎকালীন ন্যাশনাল আওয়ামী পার্টিও। 6 জানুয়ারি অনুষ্ঠিত পূর্ব পাকিস্তান ন্যাশনাল আওয়ামী পার্টির কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির 5ম দিনের বৈঠকে গৃহীত রাজনৈতিক প্রস্তাবগুলোর একটিতে আন্দোলনরত মাওলানা ভাসানী এবং তার দল অভ্যন্তরের পিকিংপন্থী কমিউনিস্টদের কটাক্ষ করে বলা হয়, দলীয় অহংকার বা সংকীর্ণতা, উগ্র হঠকারিতা ও একলা চলার মনোভাব আন্দোলনের অন্তরায়। অথচ এই কটাক্ষ সত্ত্বেও পরিস্থিতি তখন এমন পর্যায়ে উপনীত হয় যে সেখানে শুধু মৌখিক নয়, কায়িকভাবে আন্দোলনে অংশ নেওয়া ছাড়া তাদের আর কোনো বিকল্প থাকে না। কেননা ইতোমধ্যে 4 জানুয়ারি 1969 সালে ছাত্র সংগ্রাম কমিটি তাদের 11 দফা দাবি পেশ করে আন্দোলনের নতুন মাত্রা এনে দেয়। 12:40 তাই পরিস্থিতিকে নিজেদের নাগালে আনার লক্ষ্যেই মস্কোপন্থী ন্যাশনাল আওয়ামী পার্টি, 6 দফাপন্থী আওয়ামী লীগ এবং দক্ষিণপন্থী বিরোধী দলগুলো ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি ডাক গঠন করায়। ডেমোক্রেটিক অ্যাকশন কমিটিতে যোগদানের প্রশ্নে 6 দফাপন্থী আওয়ামী লীগ যেসব প্রস্তাব অন্তর্ভুক্তির দাবি জানায় সেগুলো হলো সার্বজনীন ভোটাধিকার, ফেডারেল পদ্ধতির পার্লামেন্টারি ব্যবস্থা, শেখ মুজিব, ওয়ালি খান, জুলফিকার আলী ভুট্টো, তাজউদ্দিন সহ সকল রাজবন্দীর মুক্তি, ট্রাইব্যুনালে উত্থাপিত সকল মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার ও প্রত্যক্ষ নির্বাচন। মস্কোপন্থী ন্যাশনাল আওয়ামী পার্টি এবং অন্যান্য দক্ষিণপন্থী দলগুলো 6 দফাপন্থী আওয়ামী লীগের প্রস্তাব ডেমোক্রেটিক অ্যাকশন কমিটির দাবির মধ্যে অন্তর্ভুক্ত করেন। ডেমোক্রেটিক অ্যাকশন কমিটিতে যোগদানের প্রশ্নে 6 দফাপন্থী আওয়ামী লীগের প্রস্তাবে বাংলাদেশের স্বাধীনতার বিষয়টি আসেনি। ডেমোক্রেটিক অ্যাকশন কমিটির প্রস্তাবেও স্বাধীনতার কথা ছিল না। পাকিস্তান ন্যাশনাল আওয়ামী পার্টির সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এককভাবে 1968 সালের 6 ডিসেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানে যে আইয়ুব বিরোধী আন্দোলন শুরু করেন, তার 1 মাস 2 দিনের মাথায় অর্থাৎ 1969 সালের 8 জানুয়ারিতে মস্কোপন্থী ন্যাশনাল আওয়ামী পার্টি এবং 6 দফাপন্থী আওয়ামী লীগ সহ অন্যান্য দক্ষিণপন্থী দলগুলোর সক্রিয় অংশগ্রহণে তা উত্তাল সমুদ্রের তরঙ্গের ন্যায় রূপ নেয়। কেবল পূর্ব পাকিস্তানেই নয়, তৎকালীন পশ্চিম পাকিস্তানেও সৃষ্টি হয় বাঁধভাঙা জোয়ার। আদতে পশ্চিম পাকিস্তানে আইয়ুব বিরোধী আন্দোলনের সূত্রপাত করেন জুলফিকার আলী ভুট্টো 1967 সালের 1 ডিসেম্বর পিপলস পার্টি গঠনের মধ্য দিয়ে তাশখন্দ চুক্তিকে বিষয় করে। 1968 সালের 6 ডিসেম্বর ন্যাশনাল আওয়ামী পার্টির সভাপতি মাওলানা ভাসানী পূর্ব পাকিস্তানে যে গণ আন্দোলন শুরু করেন এবং একক নেতৃত্বে তাকে টেনে নিয়ে যান পুরো মাস, সৃষ্টি করেন সারা পূর্ব বাংলা জুড়ে এক প্রচণ্ড ঝড়ো হাওয়া। আর পশ্চিম পাকিস্তানে যার সূত্রপাত ঘটান জুলফিকার আলী ভুট্টো। সেই আন্দোলনের তোড়ে কেঁপে ওঠে আইয়ুবের 10 বছরের পোক্ত সিংহাসন। শেখ মুজিবুর রহমানকে আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে অব্যাহতি দিতে বাধ্য হন তিনি। 1969 সালের 22 ফেব্রুয়ারি শেখ মুজিব বেরিয়ে আসেন আইয়ুবের জেল থেকে। আগরতলা ষড়যন্ত্র মামলা হয় প্রত্যাহত। শেষ পর্যন্ত আইয়ুব খানকেও নিতে হয় বিদায়। 26 মার্চ 1969 সালে শাসন ক্ষমতা দখল করেন পাকিস্তান সেনাবাহিনী প্রধান জেনারেল আগা মোহাম্মদ ইয়াহিয়া খান। 6 জানুয়ারি 1969 সালে অনুষ্ঠিত পূর্ব পাকিস্তান ন্যাশনাল আওয়ামী পার্টি কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির 5ম দিনের বৈঠকে গৃহীত প্রস্তাবে ন্যাশনাল আওয়ামী পার্টির যাদেরকে উগ্র হঠকারী বলা হয় তারাই হলো বামপন্থী স্বাধীনতাকামী।
এরাই ওই সময় ন্যাশনাল আওয়ামী পার্টির ভেতর থেকে স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলার স্লোগান তোলে। বাইরের এই প্রভাব পূর্ব পাকিস্তান ছাত্রলীগের ভেতরে স্বাধীনতার পক্ষে দ্রুত মেরুকরণ ঘটাতে থাকে। এর অভ্যন্তরে ১৯৬৪ সাল থেকে স্বাধীনতার পক্ষে সক্রিয় স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদের তৎপরতাকে এক ধাক্কায় এই সময় যে পরিমাণ এগিয়ে দেয়, শুরুর কাল থেকে অর্থাৎ ১৯৬৪ সাল থেকে ১৯৬৮ সালের নভেম্বর পর্যন্ত ৫ বছরে ১/৪ এগোতে পারেনি এই সংগঠনটি। কেননা এই সময় থেকেই সর্বপ্রথম প্রকাশ্যে স্বাধীনতার পক্ষে বক্তব্য রাখতে থাকে ন্যাশনাল আওয়ামী পার্টি ভেতরকার বামপন্থীরা। স্বাধীনতার পক্ষে তাদের উচ্চকিত স্লোগান পূর্ব পাকিস্তান ছাত্রলীগের অভ্যন্তরে বড় রকমের গুণগত পরিবর্তন এনে দেয়। জাতীয়তাবাদে উদ্বুদ্ধ তেজোদ্দীপ্ত তরুণরা দলে দলে স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদের পতাকা তোলে এসে জড়ো হতে থাকে। অবশ্য ন্যাশনাল আওয়ামী পার্টির ভেতরকার বামপন্থীরা সর্বপ্রথম ১৯৬৯ সালে স্বাধীনতা পক্ষে আওয়াজ তোলে। এর আগে ওই পার্টির অভ্যন্তরে কোনো বামপন্থী দল বা উপদলের কর্মসূচিতে বাংলাদেশের স্বাধীনতার কথা আসেনি। ১৯৬৮ সালের ৬ ডিসেম্বর পাকিস্তান ন্যাশনাল আওয়ামী পার্টি সভাপতি মাওলানা ভাসানী পল্টন ময়দানের জনসভায় স্বাধীন পূর্ব বাংলার কথা বললেও মাত্র তার ৫ দিন আগে সিরাজ শিকদারের নেতৃত্বাধীন পূর্ব বাংলা সর্বহারা পার্টির শ্রমিক সংগঠন পূর্ব বাংলা শ্রমিক আন্দোলন ১৯৬৮ সালের ১ ডিসেম্বর স্বাধীনতার আহ্বান সংবলিত শ্রমিক আন্দোলনের থিসিস প্রকাশ করে। ন্যাশনাল আওয়ামী পার্টির অভ্যন্তরে কাজী জাফর আহমদ, হায়দার আকবর খান রণ ও রাশেদ খান মেননের নেতৃত্বাধীন কমিউনিস্ট বিপ্লবীদের পূর্ব বাংলা সমন্বয় কমিটি স্বাধীন পূর্ব বাংলার কর্মসূচি সংবলিত একটি প্রচারপত্র বিলি করে ১৯৬৯ সালের এপ্রিল মাসে। ওই প্রচারপত্রে বলা হয়, সাম্রাজ্যবাদ, সামন্তবাদ ও বৃহৎ পুঁজির প্রতিভূ একক কেন্দ্রিক স্বৈরাচারী সমরবাদী শাসক গোষ্ঠীকে পূর্ব বাংলার বুক হইতে উচ্ছেদ করিয়া একমাত্র স্বাধীন সার্বভৌম জনগণতান্ত্রিক পূর্ব বাংলা কায়েমের মাধ্যমে শোষিত বঞ্চিত জনতার মুক্তি সম্ভব। দিনে দিনে স্বাধীনতার স্লোগান যেভাবে উচ্চকিত হয়ে উঠেছিল, তার মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য ক্ষমতায় এসে ইয়াহিয়া খান সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে অবাধ সাধারণ নির্বাচন দেবার প্রতিশ্রুতি দিলেন। ১৯৬৯ সালের ২৮ নভেম্বর এক বেতার ও টিভি ভাষণে ১৯৭০ সালের ৫ অক্টোবর সাধারণ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেন। কিন্তু নির্বাচনের আগে এক প্রলয়ঙ্করী বন্যার তোড় বিপর্যস্ত করে দেয় পূর্ব বাংলার জনজীবন। সাধারণ নির্বাচন পিছিয়ে নেওয়া হয় ১৯৭০ সালের ৭ ডিসেম্বর। ন্যাশনাল আওয়ামী পার্টি সহ সকল দলই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নেয়। কিন্তু নিজ দলের ভেতরকার বামপন্থীদের প্রবল চাপের মুখে পড়েন মাওলানা ভাসানী। তারা নির্বাচন বয়কটের দাবি তোলে। বামপন্থীরা এই বলে তার উপর চাপ সৃষ্টি করে যে ব্যালটের মাধ্যমে পূর্ব বাংলার মেহনতি জনগণের ভাগ্যের পরিবর্তন আনা যাবে না এবং তা সম্ভব কেবল সশস্ত্র বিপ্লবের মাধ্যমে। এ লক্ষ্যে তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন ১৯৭০ সালের ১১ ফেব্রুয়ারি স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলা প্রতিষ্ঠার লক্ষ্যে ১১ দফা কর্মসূচি ঘোষণা করে। ২২ ফেব্রুয়ারি ১৯৭০ সালে পল্টনের জনসভায় তা পঠিত ও গৃহীত হয়। এই ঘোষণার প্রেক্ষিতে সামরিক আদালত কাজী জাফর আহমদ ও রাশেদ খান মেননকে ৭ বছর করে আর মোস্তফা জামাল হায়দার ও মাহবুবুল্লাহকে ১ বছর করে সশ্রম কারাদণ্ড দেয়। আওয়ামী লীগ ৬ দফা নিয়ে নির্বাচনী মাঠে নামে। দলের ছাত্র সংগঠন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের প্রতিটি তরুণ নেমে পড়ে নির্বাচনী প্রচারে। তবে ইতোমধ্যে ছাত্রলীগ নেতৃত্ব এবং কর্মীদের সংখ্যাগরিষ্ঠ অংশ এসে যায় স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদের নেতৃত্বাধীন। নির্বাচনী প্রচারকে তারা জনগণের দোরগোড়ায় নিজেদেরকে নিয়ে যাবার সুযোগ হিসেবে গ্রহণ করে এবং ৬ দফার আড়ালে ১ দফার সংগ্রাম অর্থাৎ স্বাধীন বাংলা প্রতিষ্ঠার সংগ্রামকে জোরদার করার কাজে নেমে পড়ে। ওই বছর অর্থাৎ ১৯৭০ সালের ১৫ ফেব্রুয়ারি স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদের ৩ নেতা সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক ও কাজী আরেফ আহমেদ তাদের ৬ বছরের গোপন তৎপরতার অর্জিত সাফল্যের প্রকাশ্য প্রদর্শনীতে নামার সিদ্ধান্ত নেন। ১৯৬৯ সালের ১৫ ফেব্রুয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম অভিযুক্ত সার্জেন্ট জহুরুল হক বন্দিদশায় ঢাকা সেনানিবাসের কয়েদখানায় সেনাবাহিনীর সদস্যদের গুলিতে নিহত হন। স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদের কেন্দ্রীয় সেল ১৯৭০ সালের ১৫ ফেব্রুয়ারি শহীদ সার্জেন্ট জহুরুল হকের প্রথম মৃত্যুবার্ষিকী পালনের সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত কার্যকর করার দায়িত্ব অর্পিত হয় তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির একাংশের। এই অংশের নেতৃত্বে ছিল স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদের ছাত্র নেতৃত্ব।
স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ কেন্দ্রীয় সেল এবং ছাত্র নেতৃত্ব মার্চ মিছিল বের করার সিদ্ধান্ত গ্রহণ করে। মার্চ মিছিলকারীদের নামকরণ করা হয় 15ই ফেব্রুয়ারি বাহিনী। ওই সময় ছাত্রলীগের সভাপতি ছিলেন নূরে আলম সিদ্দিক। তাকে 15ই ফেব্রুয়ারি বাহিনী এবং মার্চ মিছিল সম্পর্কে কিছুই জানানো হয় না ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র ইউনিয়ন সহসভাপতি আসম আব্দুর রব ও সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস মাখনকেও। তখন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন শাহজাহান সিরাজ। তাকে এ বিষয়ে জ্ঞাত করা হয়। এমনকি এক সময়কার ছাত্রলীগ নেতা এবং মুজিব বাহিনী নেতা চতুষ্টয়ের অন্যতম শেখ ফজলুল হক মনিকে 15 ফেব্রুয়ারি বাহিনী এবং মার্চ মিছিল সম্পর্কে জানানো হয় না। এ বিষয়ে জানতেন না তিনি কিছুই। শহীদ সার্জেন্ট জহুরুল হকের প্রথম মৃত্যুবার্ষিকী মার্চ মিছিলে 15 ফেব্রুয়ারি বাহিনীর নেতৃত্ব দেন তৎকালীন নগর ছাত্রলীগ সভাপতি মফিজুর রহমান খান। বাহিনীর উপনেতৃত্বে ছিলেন প্রকৌশল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক হাসানুল হক ইনু। তৎকালীন ছাত্রলীগ নেত্রী শেখ হাসিনাও ছিলেন মিছিলের নেতৃত্বে। শেখ হাসিনাকে মিছিলে সামিল করানো হয় এই ধারণা দেওয়ার জন্য যে 15 ফেব্রুয়ারি বাহিনীর মার্চ মিছিলের প্রতি আওয়ামী লীগ সভাপতি শেখ মুজিবুর রহমানের প্রচ্ছন্ন সমর্থন রয়েছে। অবশ্য শেখ মুজিবকে মার্চ মিছিলের সিদ্ধান্তটি জানানো হয়। তিনি সমর্থন বা অসমর্থন সূচক কোনো মনোভাবই দেখাননি, যদিও তিনি স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদের কর্মধারা ও লক্ষ্য সম্পর্কে সম্যক অবহিত ছিলেন। মূলত শেখ মুজিবের ভাবমূর্তিকে কাজে লাগাতে চেয়েছিলেন স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদের নেতারা। তাছাড়া তার বিশাল ব্যক্তিত্বকে অস্বীকার করে তাদের পক্ষে স্বতন্ত্রভাবে টিকে থাকাও সম্ভব ছিল না। আরেকটি বিষয় তারা সম্ভবত অনুধাবন করতে পারেন যে শেখ মুজিবের কাছ থেকে স্বাধীন বাংলাদেশ আন্দোলনের পক্ষে সমর্থন পাওয়া যাবে না, কেননা তার অসমর্থন সূচক মনোভাবের পরিচয় তারা পান ওই বছরই 1970 সালের আগস্ট মাসে। তাই স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদের ত্রয়ী নেতৃত্ব স্বতন্ত্রভাবে আত্মপ্রকাশ করতে চাননি বিপাক এড়াতে এবং শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করে গেছেন একনিষ্ঠ গোপনীয়তার আড়ালে। আর এই কারণেই স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদের কায়িক অস্তিত্বের কথা জানতে পায়নি পাকিস্তান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, জানতে পায়নি স্বাধীনতার আগ পর্যন্ত কেউই। 15 ফেব্রুয়ারি বাহিনী গঠন করার পর স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদকে যে বিষয়টির মুখোমুখি এনে দাঁড় করায় সেটা ট্রেনিং, কিন্তু প্রশিক্ষণ প্রদানের উপযুক্ত ছিল না এই বাহিনী। স্বাধীনতার জন্য নিবেদিত প্রাণ কর্মীর যেমন ছিল অভাব, তেমন ছিল দোদুল্য মানবতা। তাই নতুন বাহিনীর প্রয়োজনীয়তা অনিবার্য হয়ে ওঠে এবং দরকার পড়ে অধিকতর গোপনীয়তার।